বিদেশি অর্থের প্রকল্প বাস্তবায়নে গতি আনতে চায় সরকার, যার মাধ্যমে একদিকে যেমন দ্রুত বাস্তবায়ন হবে প্রকল্প, অন্যদিকে বাড়বে ডলারের জোগানো। এ লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। বিশ্লেষকরা গুরুত্ব দিচ্ছেন প্রকল্প বাছাইয়ে প্রয়োজনীয়তা বিবেচনার। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। গেল কয়েক বছরে কমে গেছে প্রকল্প বাস্তবায়নের গতি, কারণ অর্থ সংকট। তাই নজর বিদেশি অর্থের সরবরাহ বৃদ্ধি। সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। থাকছে দেশে বিদেশে প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মকাণ্ড দেখার কর্মসূচি। নজরদারি থাকছে প্রকল্প এলাকায় পরিচালকদের সার্বক্ষণিক অবস্থানে। আর ভূমি অধিগ্রহণ করেই নেওয়া হবে বিদেশি অর্থায়নের নতুন প্রকল্প। পরিচালকও নিয়োগ দেওয়া হবে বিষয়ভিত্তিক পড়াশোনা আর পেশাগত দিক বিবেচনায়। চলছে পিডি নিয়োগে বিশেষ পুল গঠনের কাজ। খতিয়ে দেখলে অনেক সমস্যা পাবে, সেটা ঠিকই। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, মানে ক্রিটিসাইজ করা যেতে পারে এবং এটার অ্যাকাউন্টেবিলিটি রেজ করা যেতে পারে। আইএমডির তথ্য বলছে 2008-09 অর্থ বছরে প্রকল্পের খরচের ক্ষেত্রে 60% অর্থ ছিল সরকারি বরাদ্দের, বাকি 40% আসতো বিদেশি ঋণ থেকে। গেল এক যুগেও খুব একটা হেরফের হয়নি অর্থায়নের এই অনুপাতে। 2022-23 অর্থ বছরেও এডিবিতে সরকারি অর্থ ছিল 65%। পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণ, বিদেশি অর্থ ছাড় বাড়ালে কমবে ডলার সংকট। তাই চলছে দাতা সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ। যদিও অর্থনীতিবিদরা বলছেন নিশ্চিত করতে হবে প্রকল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা। প্রোডাক্টিভ ইউটিলাইজেশন ছাড়া আর ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনাকে যদি আপনি প্রুডেন্ট না হন, যে মানে সুদের হার, মেয়াদ, গ্রেস পিরিয়ড, তারপরে ঋণ নেওয়ার সাথে সাথে ওই ঋণ ব্যবহার করার জন্য যে ক্রয়গুলি করতে হবে, ঋণ চুক্তির সাথে তার সরাসরি যদি সম্পর্ক থাকে, সেখানে আপনার লাভ ক্ষতির হিসাব তো সেটাও করতে হবে। যে ঋণগুলো আমরা স্থগিত করছি তার উপরে তো দণ্ডসুদ দিতে হবে। দণ্ডসুদ দিতে হলে তো সেটার জন্য আরও মূল্য বাড়তে থাকবে। উপরন্তু এই সমস্ত অনাদায়ী ঋণগুলো আমাদের যে দেশের যে হিসাব নিকাশ আছে সেখানে থেকে যাবে এবং বাইরের লোকেরা, বিদেশি বিনিয়োগকারীরা, সাহায্যদাতারা, বাজার ক্রেতারা তারা দেখতে পাবেন যে আমরা এরকম একটি ঋণে ভারাক্রান্ত অবস্থায় আছি। চলতি অর্থ বছরে এডিবি খাতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা, যেখানে বিদেশি উৎস থেকে যোগান ধরা হয়েছে 1 লাখ কোটি টাকা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। ডক্টর শাহাদাত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস 24-এ। আমরা দেখি যে প্রতি বছরই কিন্তু, অর্থাৎ সরকার বিদেশি ঋণের বা অর্থের যোগান বাড়ানোর জন্য এডিপির কিন্তু পরিকল্পনা বেগবান করার বেশ কিছু পরিকল্পনা নেয়, কিন্তু দিন শেষে কিন্তু সেটি আসলে আমরা দেখি যে বাস্তবায়ন হয় না। এটা আসলে কেন হচ্ছে না বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি যে জায়গাটা বাজেটের প্রেক্ষাপট থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি সত্যিকার অর্থে স্বচ্ছ চোখে বাজেটের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? বাজেটে দেখতে পাই আমার রিকারেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ চলতি ব্যয় কত এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত। এখন আপনি যদি এনবিআর কর্তৃক এবং নন ট্যাক্স রেভিনিউ যোগ করেন তাহলে আসলে যে পরিমাণ অর্থ প্রকৃতপক্ষে সরকার তার জন্য সংগ্রহ করতে পারে সেটা কিন্তু শুধুমাত্র তার ব্যয় বা নির্বাহ করতে পারে রিকারেন্ট এক্সপেন্ডিচার। অর্থাৎ স্বাধীনতার 53 বছর পরে দুঃখ করে বলতে হয় বাজেটে আসলে উন্নয়ন বরাদ্দের জন্য 1 টাকাও নিজস্ব উৎস থেকে এখন পর্যন্ত সংগ্রহ করতে পারে নাই। সেটা হচ্ছে ট্যাক্স, ভ্যাট অথবা নন ট্যাক্স রেভিনিউ থেকে। আমি সেটা দুঃখের সাথে বললাম। অর্থাৎ সরকারের আর্থিক সক্ষমতার জায়গাটা এখনো কতটুকু দুর্বল তার প্রতি ইঙ্গিত। তারপরেও যখন এই টাকাটা যতটুকু পাওয়া যায় সেটাকে ভাগ করা হয়, আপনার চোখে দেখিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে যে স্পষ্টই দেখতে পাচ্ছেন 2,65,000 কোটি টাকা এডিপির বাজেট, কিন্তু তার মধ্যে আমার 2,65,000 টাকা কিন্তু ঘাটতি। তার মানে বোঝা যাচ্ছে পুরো ঘাটতি অর্থায়ন থেকেই উন্নয়ন বাজেট হচ্ছে। সেই ঘাটতি অর্থায়ন হচ্ছে আমার দেশ থেকে, বিদেশ থেকে ঋণ এবং কনসেশনাল লোনস।
প্রশ্নটা হচ্ছে এখন আপনার বাস্তবায়ন, যে টাকায় আসুক না কেন লোনের টাকা, প্রশ্নটা হচ্ছে আপনি বলতে পারেন যে আমার ঘাটতি অর্থায়নের টাকা, সেটা দেশ থেকে এবং বিদেশ থেকে, সেই অর্থের ব্যবহার নিয়ে আসলে এখন থেকে নয়, প্রতি বছরেই বিভিন্ন প্রেক্ষাপটেই কথা বলা হয় যে বাজেটে কেন এই অব্যবস্থাপনা উন্নয়নমূলক বাজেটে। আপনারা জানেন একটা হচ্ছে দীর্ঘ সময় নেই, দীর্ঘ সময়, টাইম ইজ এ কস্ট, সেই কস্ট কি পরিমাণ বাড়ে। আপনারা যদি বড় প্রকল্পগুলা সত্যিকার অর্থেই বাজেট কত দিয়ে শুরু হয়েছিল এবং কত দিয়ে শেষ হলো সেই মেগা প্রজেক্ট গুলার কথাই চিন্তা করেন, আমি ছোট প্রজেক্ট থেকেও সেগুলাও কিন্তু বাদ করে না, সেগুলার ক্ষেত্রেও প্রযোজ্য, ইভেন ফ্লাইওভার থেকে। অতএব আমি বলবো দক্ষতার অভাব, আপনি যাকে দায়িত্ব দিচ্ছেন তার এক কাইন্ড অফ ইনএফিশিয়েন্সি, নলেজ, তার রেসপেক্টিভ যে নলেজ দরকার সেটা না, রাষ্ট্রের অর্থের যে উৎস সঠিক সময়ে যদি আপনি সরবরাহ দিতে না পারেন, দীর্ঘায়িত হবে এবং টাইম ওভাররান কস্ট। ডক্টর শাহাদাত, আপনাকে একটা আরেকটি প্রশ্ন আমরা করতে চাই, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে আমাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটা বিশাল দুর্বলতা রয়েছে। আমরা কিন্তু দেখছি যে আমাদের সময়ের সাথে সাথে ক্রমান্বয়ে যে ঋণের যেই দায়টা সেটাও কিন্তু বাড়ছে। বিদ্যমান যে অর্থনৈতিক পরিস্থিতি, আমাদের কিন্তু ডলারের একটা বিরাট সংকট রয়ে গেছে। এই অবস্থায় কি আমরা আসলে সেগুলো রিপেমেন্ট করতে পারবো কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? যে ধন্যবাদ আপনাকে। যে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে এবং বৈশ্বিক কনটেক্সট বিবেচনায় যদি বলি, বাংলাদেশ অর্থনীতিতে একটা ক্ষতের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে ফরেন কারেন্সি রিজার্ভে। কারণ বিগত 2 বছরের কথাই যদি চিন্তা করেন, আমি স্পষ্টভাবে 3 বছর আগেও বলেছিলাম হিসেব করে এবং বিদেশি ডিমান্ড এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে যে আজ থেকে 3 বছর পরে হলেও ডলার 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 বলতে বাধ্য হবে, ডলারের জন্য হন্য হয়ে খুঁজতে হবে। কিন্তু ডলার যে কি কারণে 48 বিলিয়ন ডলার নেট 15তে চলে আসে, 40 বিলিয়ন 15 বিলিয়নে চলে আসে, তার জন্য আসলে সঠিক কেন চলে আসছে, কোন জায়গায় গ্যাপ, এবং সেই গ্যাপটা পূরণ করতে হবে কোথায়, রাষ্ট্রীয় কোনো ডকুমেন্টসে কিন্তু এই ধরনের জায়গাগুলা স্পষ্ট করা হয় না। যখন আপনি রিসেন্টলি গত 2 দিনে দেখতে পাবেন কার মার্কেট চড়া হয়ে যাচ্ছে, কেন চড়ে ডক্টর শাহাদাত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে বিজনেস 24-এ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এডিপি বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর ধীরগতি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছিলেন ডক্টর শাহাদাত হোসেন। দর্শক, কাঁচাবাজারের সবশেষ অবস্থা জেনে আসবো রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার থেকে, আরও জানাচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইন, আজকের কাঁচাবাজারের দর কেমন দেখছেন, শান্তি পাচ্ছেন কিনা ক্রেতারা শান্তিনগর বাজারে এসে? রাকিব, বলতেই হয় যে শান্তিনগর বাজারের নাম হলেও কিন্তু এখানে শান্তি নেই। আমি গত কয়েকদিন যেমনটি দেখেছি যে কয়েকটি জায়গায় সবজির দাম কিছুটা নিম্নমুখী ছিল, সেই জায়গা থেকে কিন্তু এই বাজারে খুব বেশি তফাৎ দেখিনি, বরঞ্চ আগের থেকে মানে অন্যান্য বাজারের তুলনায় এখানে একটু বেশি দামে বিক্রি হচ্ছে। আপনাকে যদি দেখাতে চাই, বাজারে কিন্তু সবজির সরবরাহ অনেকটাই বলা চলে, কোনো সংকট নেই, এবং বাজারে ক্রেতাও যে খুব বেশি তাও কিন্তু নেই। সেই তুলনায় দামের আসলে যে ঊর্ধ্বমুখী সেটা কিন্তু কমছে না। এখনও পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, করলা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে এই বাজারে 140 থেকে 160 টাকায়। তো আমরা বলতে পারি যে আসলে যে নিত্যপণ্যের যে চড়া দাম, তারা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে থাকেন, যে পরিবহন সংকট, ভাড়া বৃদ্ধি পাওয়া এবং চলমান অস্থিরতা যে একটা চলছিল দেশে, এগুলোকে পুঁজি করে কিন্তু আসলে এই বাজারের অস্থিরতা। এবং এর সাথে আমি আপনাকে বলতে চাই, মাছের বাজারেও কিন্তু মাছের যে সরবরাহ, সেখানেও কোনো ঘাটতি নেই। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে মাছের সরবরাহ ব্যাপক, কিন্তু তারাও কিন্তু ক্রেতা সংকটে ভুগছেন। তারা দায় দিচ্ছেন যে চলমান সংকটকে কেন্দ্র করে আসলে ক্রেতা সমাগম খুব একটা বেশি নেই বাজারে। তারপরে কিন্তু মাছের দাম কিন্তু ওই আগের দামে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখনও রুই মাছ আপনাকে 350 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে। তারপর আপনার হচ্ছে তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকায়। এবং সব কিছু মিলে যে পণ্যের ঊর্ধ্বমুখিতা, সেই জায়গায় কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের নাভিশ্বাস। এবং আপনাকে বলতে চাই, এই বাজারে কিন্তু আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা আসলে বলছেন যে নিত্যপণ্যের দাম যদি লাগাম টানা না যায় সেক্ষেত্রে। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কাঁচাবাজারের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মইনুল হাসান। যাচ্ছি পরের খবরে।
চলমান গ্যাস সংকট কাটাতে আরও 10 দিন সময় চাইলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান যে সামিটের ভাসমান টার্মিনাল থেকে এখনও সরবরাহ চালু করা সম্ভব হয়নি। এর আগে সোনাগাজী সোলার পাওয়ার লিমিটেড নামে 50 মেগাওয়াট সক্ষমতার একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বিষয়ে জার্মানির কোম্পানি আইভি ভোল্টের সঙ্গে চুক্তি সই করে বিদ্যুৎ বিভাগ, যেখান থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ মিলবে 13 টাকায় আর কার্বন নিঃসরণ কমবে বছরে 70,000 মেট্রিক টন। নসরুল হামিদ জানান যে 2025 সালের অক্টোবরের মধ্যে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পানির অভাবে জাগ দেয়া যাচ্ছে না নাটোরের বেশিরভাগ উপজেলার পাট, আবার চলমান অস্থিরতায় পাওয়া যাচ্ছে না ক্রেতাও। ফলে পাট নিয়ে যেন বিপাকেই নাটোরের পাট চাষিরা। তৈরি হয়েছে ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কাও। নাটোরের বিস্তীর্ণ বিল জুড়ে থই থই করছে পানি। এই পানিতেই পাট কেটে জাগ দিয়েছে কৃষকরা, যেখানে পাট প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছে তারা। তবে অর্থকরী ফসল হলেও পাট নিয়ে এবার বেশ বেকায়দায় জেলায় কৃষকরা। হালতি ও চলন বিলে পানি হঠাৎ বেড়ে যাওয়ায় কাটতে হয়েছে অপরিপক্ক পাট, কম হয়েছে ফলন। আর অন্যান্য উপজেলায় পাওয়া যাচ্ছে না পাট জাগ দেওয়ার পানি, অথচ কম বৃষ্টিপাতের কারণে বিকল্প সেচের ব্যবস্থা করায় গুনতে হয়েছে কৃষকদের বাড়তি খরচ। পানির মধ্যে জাগ দিয়ে এখন শুকাচ্ছি। এখন বর্তমানে যে লকডাউন বা কারফিউর কারণে আমরা পাটের ন্যায্য দামটা পাচ্ছি না। দেশের ব্যবসায়িক যারা তারা বলে কার্ফুর জন্য তারা মাল কিনে না, ফয়রারা আমাদের বাজার দেয় না। এই লেবার খরচ করে যায়, ধান লাগাইতে যায়, আমার পাটে পয়সা দিচ্ছে না, পাট বেচতে গেলে ব্যাপারী পাচ্ছে না। বিক্রি না করতে পারার কারণে মনে করেন আমরা 2500-2600 টাকা মনে করেন পাটের বাজার, এই বাজারে আমার পাট বিক্রি করে কিছুই থাকে না। আবার চলমান অস্থিরতা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। যানবাহন সংকটে পাওয়া যাচ্ছে না ক্রেতা, মিলছে না উপযুক্ত দাম, যার সুযোগ নিতে চাইছেন পাইকারি পাট ব্যবসায়ী ও ফরিয়া সিন্ডিকেট। যেখানেই পাট বিক্রি করতে যাচ্ছে সেখানেই তাদের সিন্ডিকেটের মাধ্যমে একটা দাম নির্ধারণ করে দিয়ে সাধারণ কৃষককে হয়রানি করছে, সাধারণ কৃষককে তারা ন্যায্য মূল্য দিচ্ছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেওয়া পদক্ষেপের বিষয়ে শোনা গেল বরাবরের মতো গতবাঁধা বক্তব্য। পাটের যে আধুনিক জাতগুলো আছে, যেগুলোতে বেশি আঁশ পাওয়া যায়, এই জাতগুলো নিয়ে কাজ করে যাচ্ছে এবং পাট উৎপাদনের আধুনিক কলাকৌশল কৃষকের মাঝে কিভাবে ছড়ানো যায় এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে কাজ করে যাচ্ছে। কৃষি বিভাগের হিসাব মতে চলতি মৌসুমে নাটোরে 28,642 হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজনে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।